নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ করে জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ আজকের বিষয়টি আমাদের রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা জানি আমাদের রাজ্যে যে দেউচা পাচামিতে বৃহত্তম কয়লা খনি আবিষ্কার হয়েছে এবং তার কিন্তু কাজ শুরু হয়েছে, কিন্তু সেই নিয়েই ওই অঞ্চলের যারা স্থানীয় মানুষ তারা কিন্তু প্রতিবাদ শুরু করেছে এবং ওই অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা তারা কিন্তু কলকাতায় বিরাট বড় মিছিল করেছে এই প্রজেক্টের বিরোধিতা করে। আর সেই নিয়েই কিন্তু একটা তর্ক বিতর্ক চলছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো দেউচা পাচামি কোল মাইন মুভমেন্ট, অর্থাৎ দেউচা পাচামি কয়লা ক্ষেত্রের যে প্রতিবাদ বা আন্দোলন। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, দেউচা পাচামি কয়লা খনি সম্পর্কে দেখে নেব, রাজ্য সরকার সেখানে কি কি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে তা দেখে নেব, তার সাথে এই দেউচা পাচামি কয়লা খনি নিয়ে কি সমস্যা আছে, কেন আন্দোলন করছেন সেই অঞ্চলের মানুষেরা তা দেখে নেব, তার সাথে দেখে নেব এই দেউচা পাচামিতে কয়লা খনি হলে কি কি সুবিধা হবে, আর এই যে দেউচা পাচামি যেটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের একটা আগামী দিনের ভবিষ্যৎ হতে চলেছে, সেই প্রজেক্টকে করতে গেলে সরকারের কি করা উচিত বা এই সমস্যার বা আন্দোলনের সমাধান কি। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মূল ভিডিও শুরু করার আগে জয় জোহার, জয় সিধু কানু বিরসা মুন্ডা। এখন ভিডিও। দেউচা পাচামি পশ্চিমবঙ্গের বৃহত্তম যে কয়লা ক্ষেত্র তা আবিষ্কৃত হয়েছে দেউচা পাচামিতে, আর সেখান থেকেই কয়লা খনির যে প্রাথমিক কাজ কিন্তু শুরু হয়েছে। আর এটি দায়িত্ব নিয়েছে কেন্দ্র সরকার নয়, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আর সেখানে কিন্তু এক শ্রেণীর মানুষ সেখানে প্রতিবাদ শুরু করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, দেউচা পাচামি কয়লা খনির বিরুদ্ধে। এবং কলকাতাতে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেদের একটা বিরাট বড় মিছিল সংগঠিত হয়েছে, আর সেই নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এখন আমরা দেখব এই দেউচা পাচামি কয়লা ক্ষেত্র নিয়ে। দেউচা পাচামি কয়লা ক্ষেত্রটি অবস্থিত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকে, যেটি সাঁইথিয়া রেল স্টেশনের কাছে। আর এই অঞ্চলে বলা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা ক্ষেত্র সেটি সংরক্ষিত আছে। এবং এই যে দেউচা পাচামি কোল প্রজেক্ট তার নাম দেওয়া হয়েছে ডিপিডিএইচ ব্লক, অর্থাৎ দেউচা পাচামি দেয়ানগঞ্জ হরিণসিঙ্গা ব্লক। এটি প্রায় 12,000 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত এবং এই অঞ্চলটি প্রায় 10টি মৌজার 19টি গ্রাম নিয়ে গঠিত। আর এই অঞ্চলে প্রথম কয়লার অনুসন্ধান পাওয়া যায় 1980 সালে, কিন্তু এই সন্ধান পাওয়া যাওয়ার পরেও কিন্তু ভারত সরকারের অধীনস্থ সংস্থা কোল ইন্ডিয়া তারা কিন্তু এখানে খনি করতে কোনো মতেই ইচ্ছা প্রকাশ করেনি, অর্থাৎ এই প্রজেক্টকে তারা কিন্তু অগ্রাধিকার দেয়নি। পরবর্তী ক্ষেত্রে এই কয়লা খনি নিয়ে একাধিক দাবি ওঠার পরেই কেন্দ্র সরকার 2013 সালে এখানে অকশন বা নিলাম শুরু করেছিল এবং নতুন একটি সংস্থা গড়ে তুলেছিল, যা হলো বেঙ্গল বীরভূম কোলফিল্ড লিমিটেড। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্র সরকার সেই প্রজেক্টকে কিন্তু বাতিল করে দেয়। তার মেন কারণ হচ্ছে এখানে একাধিক প্রবলেম আছে, তার সাথে এই যে কয়লা প্রজেক্ট এখানে কিন্তু প্রফিটেবল হবে না বা লাভজনক হবে না। এরপর পশ্চিমবঙ্গ সরকার এই কয়লা প্রজেক্টের কিন্তু দায়িত্ব তুলে নেয় এবং কেন্দ্র সরকারের কাছ থেকে পারমিশন পায়। তারপরে পশ্চিমবঙ্গ সরকার এখানে কয়লা খনি করার কিন্তু উদ্যোগ শুরু করে এবং পশ্চিমবঙ্গ সরকার এই প্রজেক্টকে ঘিরে বিপুল টাকা খরচ করতে চলেছে এবং এর দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে। বলা হচ্ছে এই অঞ্চলে প্রায় 211 কোটি টন কয়লা মজুদ আছে, যা কিন্তু একবারে কালো সোনা এবং ভবিষ্যৎ কিন্তু এই কয়লার উপরে ভিত্তি করে পাল্টে যেতে পারে এই অঞ্চলের, আমাদের রাজ্যের কিংবা আমাদের দেশের।
এখন এই যে কয়লা খনি তৈরি হতে চলেছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের একটি প্রজেক্ট এবং পশ্চিমবঙ্গ সেখানে কয়েক হাজার কোটি টাকা খরচ করতে চলেছে। এই বিস্তীর্ণ অঞ্চলের যে সমস্ত মানুষেরা আছে যাদেরকে জমি ছাড়তে হবে কিংবা বাড়ি ছাড়তে হবে তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একাধিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে যে যারা বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাবে তাদেরকে অন্য কোনো কলোনিতে বাড়ি করে দেওয়া হবে, প্রায় 600 বর্গফুট যে বাড়ি করে দেওয়া হবে। তার সাথে যারা জমি দেবে তাদেরকে প্রতি বিঘাতে 10 থেকে 13 লাখ টাকা দেওয়া হবে। তার সাথে তারা যে বাড়ি ছেড়ে অন্য জায়গায় সরকার যেখানে কলোনি দেবে সেখানে আবার বাড়িতে যাবে তার শিফটিংয়ের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। তার সাথে যারা জমিদাতা তাদের ফ্যামিলির প্রত্যেকের একজন করে সরকারি চাকরি দেওয়া হবে, হলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের কনস্টেবলে কিংবা গ্রুপ ডিতে। আর যদি কোনো জমিদাতার পরিবারের সদস্য চাকরি পাওয়ার ক্ষেত্রে 18 বছর না পূরণ হয় তাহলে কিন্তু যতদিন তার 18 বছর আছে ততদিন তাদেরকে ভাতা দেওয়া হবে এবং 18 বছর পূর্ণ হলেই কিন্তু তারা চাকরি পাবে। এই সত্ত্বেই কিন্তু এই অঞ্চলের যারা জমির মালিক আছে তারা এক শ্রেণীর জমির মালিক অলরেডি জমি দান করেছে বা জমি দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু সরকারি ক্ষতিপূরণও নিয়েছে, অনেকে আবার চাকরিতেও যোগ দিয়েছে। এক শ্রেণীর যারা জমিদাতা আছে তারা বলছে যে তাদেরকে যে দাম দেওয়া হচ্ছে সেটা সঠিক ক্ষতিপূরণ নয়, তাদের আরও বেশি ক্ষতিপূরণ পাওয়া উচিত। তার জন্য তারা কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে। অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ আছে যারা বেশিরভাগটাই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু জমি দিতে ইচ্ছুক নয়, তাই তারা কিন্তু ওই অঞ্চলে আন্দোলন শুরু করেছে এবং কি সেই আন্দোলনের যে তেজ তা কলকাতায় ছড়িয়ে দেওয়ার জন্য কলকাতাতেও বিরাট বড় মিছিল করেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এবং এই আন্দোলনের পেছনে আছে কিন্তু বিরোধীরা, এমনকি কলকাতার একাধিক পরিবেশ বন্ধু সংগঠন। অন্যদিকে এই যারা প্রতিবাদী আন্দোলন করছে তাদের উপরে কিন্তু একাধিক প্রেসার তৈরি করছে সরকারের পুলিশ এবং শাসক দল। এখন কেন এই আন্দোলন, এই দেউচা পাচামি কোলফিল্ড নিয়ে কি সমস্যা আছে সেইটা দেখে নেব। বিশেষজ্ঞরা বলছে এই দেউচা পাচামি হচ্ছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত, অর্থাৎ যেটা হচ্ছে রাজমহল ট্র্যাপ। আর এই যে এখানে বিপুল পরিমাণে কয়লা ক্ষেত্র মজুত আছে, এই কয়লা ক্ষেত্রের প্রাথমিক যে স্তর তার উপরে ভূপৃষ্ঠ পর্যন্ত একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্রায় 225 মিটার পুরু শক্ত ব্যাসল্ট শিলার স্তর আছে। আর এই শক্ত পুরু ব্যাসল্ট শিলার স্তরকে কেটেই কিন্তু প্রাথমিক কয়লা স্তরে পৌঁছানো যাবে। আর এই ব্যাসল্ট শিলাকে কাটার জন্য কিন্তু ভারতীয় কোনো টেকনোলজি নেই, বিদেশ থেকে প্রযুক্তি আনতে হবে। তার ফলে কিন্তু এখানে ব্যাপক টাকা খরচ হবে। অর্থাৎ এই পুরু যে ব্যাসল্ট শিলার স্তর আছে তাকে কাটতে যে পরিমাণ টাকা খরচ হবে সেই খরচ করার পরে এই কয়লা খনি থেকে কয়লা তুলে কতটা যে লাভ হবে সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। এবং এই যে শক্ত পুরু স্তর সেটা কাটাও কিন্তু অনেক কঠিন। তার ফলে আগামী দিন এখানে কতটা লাভজনক হবে সেই নিয়েও কিন্তু একাধিক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছে। আর সেই কারণেই কিন্তু কেন্দ্র সরকার এখানে পিছিয়ে গেছিল, এই প্রজেক্টকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। এমনটা হতে পারে হয়তো প্রজেক্ট চালু হলো কিন্তু যখন প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে সেখানে লাভ আসছে না, তাহলে কিন্তু এই প্রজেক্ট মাঝ রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কিন্তু সমস্যা দেখা দিবে, ওই অবস্থায় পড়ে থাকবে যারা জমি দিল তাদের কিন্তু জমিতে কোনো কাজ হবে না, তাদের সেই জমি বেকার পড়ে থাকবে, সমস্যা তৈরি হবে। সেটাও কিন্তু একটা সবথেকে বড় সমস্যা এই কোল্ডফিল্ডকে নিয়ে। অন্যদিকে এই যে দেউচা পাচামি কোল্ডফিল্ড সেখানে কিন্তু বেশিরভাগটাই খোলা মুখ খনি তৈরি হবে। আর আমরা জানি এই মুহূর্তে কয়লা খনি অঞ্চলে যে খোলা মুখ খনি সেটা কিন্তু খুবই বিপজ্জনক, সেখান থেকে কিন্তু একাধিক দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া এই খোলা মুখ খনি কিন্তু পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকারক। তাই পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই খোলা মুখ খনিকে বন্ধ করে দিচ্ছে, আর নতুন করে খোলা মুখ খনির কিন্তু কোনো পারমিশন দেয়া হচ্ছে না। আর এখানে কিন্তু সেখানে খোলা মুখ খনি হতে চলেছে, যার ফলে কিন্তু পরিবেশের ব্যাপক দূষণ হবে। সে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, সেটা কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চলের উপরে প্রভাব পড়বে। অন্যদিকে এই যে কোলফিল্ড এরিয়া এটা কিন্তু প্রায় 11,222 একর এরিয়া জুড়ে, তার মধ্যে প্রায় 9,100 একর কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি। আর আমরা জানি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জল জঙ্গল জমিনের অধিকার, যেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি আমাদের স্বাধীনতা আন্দোলনে একাধিক কিন্তু বিদ্রোহ ঘটেছে। আমরা দেখেছি যে সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু, ফুলো ঝানু, অন্যদিকে আবার
অন্যদিকে আবার যে মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা, অন্যদিকে চুয়ার বিদ্রোহ, একাধিক যে এই যে আন্দোলন, একাধিক এই যে বিদ্রোহ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বা জমিদারদের বিরুদ্ধে ঘটেছিল, তার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল তাদের জমির অধিকার। তার কারণ হলো আদিবাসী মানুষের জমির অধিকার আর জঙ্গলের অধিকার। তাই এখানে কিন্তু বেশিরভাগটাই আদিবাসী মানুষের জমি লাগবে। আর আদিবাসী মানুষ কিন্তু সব ছাড়বে, কিন্তু তাদের জমি তারা ছাড়বে না, কারণ জমি তাদের অধিকার। আর ভারত সরকার থেকে নিয়মই করা আছে আদিবাসী মানুষের কিন্তু জমি কেউ কিনতে পারবে না। আর সেখানে আদিবাসী মানুষের জমি যখন দিতে হবে, তারা কিন্তু একদমই আদিবাসী মানুষ তাদের জমি ছাড়তে চায় না, জমি দিতে চায় না। সেখানে কিন্তু সমস্যা, কারণ তাদের এই জমি আন্দোলন, এই জমি অধিকারের সঙ্গে পূর্বপুরুষের লড়াই সংগ্রাম জড়িয়ে আছে। জমি ছাড়লে কিন্তু তাদের সমস্যা দেখা দিবে, তাই তারা জমি ছাড়বে না। এটাই কিন্তু একটা বিরাট বড় সমস্যা। অন্যদিকে এই এরিয়াতে প্রায় 19টি গ্রামের 4134টি পরিবারের প্রায় 21,000 মানুষকে তাদের যে ভিটে মাটি জমি ছেড়ে অন্য কলোনিতে যেতে হবে। আর সেটাই কিন্তু সবথেকে বড় সমস্যা, কারণ এখানে কিন্তু বেশিরভাগটাই আদিবাসী মানুষ, এসসি মানুষ, ওবিসি মানুষের বসবাস, পিছিয়ে পড়া মানুষের বসবাস। তাদেরকে জমি ভিটে ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। আর আমরা জানি আমরা কেউ জমি ভিটে ছাড়তে চাই না। আমরা যতই কলকাতায় থাকি, যখন বাড়িতে ফিরে যাই, সেই বাড়ির যে একটা টান, সেটা কিন্তু আমাদের সবসময় টেনে ধরে। কেউই কিন্তু জমি বাড়ি ছেড়ে যেতে চায় না, তাই নিয়ে কিন্তু আন্দোলন। অন্যদিকে এখানে কয়লা খনি হলে কয়লা খনিতে যে ড্রিলিং হবে, তার সাথে সেখানে যে বিস্ফোরণ ঘটানো হবে, লোডিং আনলোডিং হবে, যে ট্রান্সপোর্টেশন হবে, তার ফলে কিন্তু ব্যাপক পরিবেশের দূষণ ঘটবে, অর্থাৎ প্রকৃতির জন্য ব্যাপক ক্ষতি হবে। আর আমরা জানি আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু প্রকৃতিকে পুজো করে, নেচারকে তারা পুজো করে। তাই তার ফলে এই পরিবেশ দূষণ হবে, প্রকৃতি দূষণ হবে, সেটা কিন্তু তারা মানবে না। তাই তারা কিন্তু এখানে আন্দোলন করছে। তাছাড়া এই অঞ্চলে কিন্তু যেহেতু পরিবেশ দূষণ ঘটবে, তার ফলে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সাধারণ মানুষের, যারা গ্রামের মানুষ, যারা সহজ সরল মানুষ, তাদের কিন্তু একাধিক মারণ রোগ দেখা দিবে, সেটা কিন্তু ব্যাপক ক্ষতি হবে। অন্যদিকে এই অঞ্চলের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে দ্বারকা নদী আর হচ্ছে ময়ূরাক্ষী নদী। এখন এই অঞ্চলে যদি কয়লা খনি হয়, তাহলে এখানে খনিতে জল ঢুকে যেতে পারে এবং সেখানে যে বন্যা হবে, বিস্ফোরণ ঘটতে পারে। তার ফলে যারা খনিতে কাজ করবে, তাদের কিন্তু জীবন সংশয় করতে পারে। আর তাছাড়া এই যে দুই নদী, এই নদী কিন্তু বীরভূমের মানুষের জন্য ব্যাপক উপকারী দুই নদী। আর এই নদী যেহেতু কয়লা খনির কাছাকাছি, তার ফলে এই কয়লা খনি হওয়ার ফলে এই নদীর জল কিন্তু দূষিত হবে, নদীর পরিবেশ কিন্তু দূষিত হবে। তার ফলে কি হবে, এই নদীর জল দিয়ে কৃষিকাজ হয়, কৃষিকাজের সমস্যা হবে এবং অনেক মানুষ সেটাকে পান করে, সে ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা দেখা দিবে। তাছাড়া নদীতে যে মাছ চাষ হয়, তার সমস্যা দেখা দিবে। এবং এই নদীর জলকে ভরসা করে কিন্তু গৃহপালিত পশু পাখি, বিভিন্ন শ্রেণীর জীব কিন্তু বেঁচে থাকে, তাদেরও কিন্তু জীবনযাত্রায় সমস্যা দেখা দিবে। অন্যদিকে সমস্যা আরেক জায়গায়, এক শ্রেণীর মানুষ বলছে সরকার থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সে ক্ষতিপূরণ নাকি সঠিক ক্ষতিপূরণ নয়। এখানে বলা হয়েছে যে প্রতি বিঘাতে 13 লাখ টাকা করে দেওয়া হবে। এখন ওই শ্রেণীর মানুষ বলছে অলরেডি ওই জমির যে দাম, সে দাম কিন্তু প্রতি কাঠাতে 1 থেকে 1.5 লাখ টাকা, অর্থাৎ তাহলে 1 বিঘা জমির দাম হওয়া উচিত 20 লাখ টাকার বেশি, সেখানে তারা পাচ্ছে কত, 13 লাখ টাকা, অনেকটাই কম। অন্যদিকে বলছে তাদেরকে যে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পুলিশের কনস্টেবল বা গ্রুপ ডি, বড় পদে কিন্তু চাকরি দেওয়ার কথা বলা হয়নি। তাই তারা কিন্তু এখানে আন্দোলন করছে। অন্যদিকে এই কয়লা খনি তৈরি হওয়ার জন্য একটা বিস্তীর্ণ বনভূমি অঞ্চলের জঙ্গলকে কাটা হবে, তার ফলে কিন্তু পরিবেশ দূষণ ঘটবে। আবার আদিবাসী মানুষ কিন্তু তাদের যে গাছকে পুজো করে, প্রকৃতিকে পুজো করে, তারা কিন্তু গাছ কাটতে দিতে চায় না, এটাও কিন্তু সমস্যা। অন্যদিকে এই অঞ্চলে কয়লা খনি তৈরি হলে আগামী দিনের জন্য কিন্তু একটা বিরাট বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, সে ভূমিকম্প বা ভূমিধস কিংবা যে পানীয় জলস্তর কিন্তু অনেকটাই নিচে নেমে যেতে পারে। এখানে মানুষ কিন্তু আগামী দিনে বিপদে পড়বে। তাছাড়া যারা এই আন্দোলন করছে, তাদের উপরে কিন্তু একাধিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, সে পুলিশ দিয়ে কিংবা শাসক দলকে দিয়ে। তাই তারা কিন্তু রেগে যাচ্ছে সরকারের বিরুদ্ধে আর এই আন্দোলনকে জোরদার করছে। এখন যদি এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়, তাহলে কি সুবিধা হবে? মনে রাখতে হবে, এটা কিন্তু ভারতের সবথেকে বড় কয়লা খনি হতে চলেছে, যার ফলে কিন্তু এই যে প্রচুর কয়লা বা কালো সোনা উৎপাদন হবে, তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রচুর রাজস্ব বা প্রচুর কিন্তু লাভ হবে। কারণ আমরা জানি এটা পশ্চিমবঙ্গের আন্ডারে, অর্থাৎ এই সেই বীরভূম জেলা কিংবা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, এমনকি আমাদের ভারত দেশের কিন্তু ব্যাপক উন্নতি ঘটবে এই কয়লা ক্ষেত্রের কাজ শুরু হলে।
অন্যদিকে এই অঞ্চলে কয়লা খনি হলে বাইরে থেকে প্রচুর লোকজন আসবে এবং সেখানে কিন্তু একাধিক শিল্প গড়ে উঠবে, কারণ কয়লা খনি থেকে কয়লা পাওয়া গেলে সহজে শিল্প গড়ে উঠে। তার সাথে কিন্তু সেখানে অনেক দোকান হবে, হোটেল হবে, রাস্তা নির্মাণ হবে। তার ফলে ওই অঞ্চলের মানুষের কিন্তু অর্থনৈতিক উন্নতি ঘটবে, কারণ ওই অঞ্চলের মানুষ কিন্তু পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু কাজ পায় না। ওই অঞ্চলে কিন্তু বেশি কৃষিকাজ হয় না, যেহেতু জঙ্গলমহল বা মালভূমি অঞ্চলের একটা অংশবিশেষ। অন্যদিকে এই যে বৃহৎ কয়লা খনি থেকে কয়লা উৎপাদন ঘটলে কিন্তু কর্মসংস্থানের একটা বিরাট বড় দিশারি দেখা দেবে এবং পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যুব সম্প্রদায়ের কিন্তু এখানে ব্যাপক কর্মসংস্থান শুরু হবে। আর আমরা জানি এই মুহূর্তে কর্মসংস্থান একটা বিরাট বড় একটা বিষয়, কারণ গোটা রাজ্য গোটা দেশ কিন্তু যে বেকারত্বে ভুগছে। অন্যদিকে এই কয়লা ক্ষেত্রকে কাজে লাগে হয়তো একাধিক থার্মাল পাওয়ার প্রজেক্ট গড়ে উঠতে পারে ওই অঞ্চলে। তার ফলে কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদনও কিন্তু খুবই সুবিধা হবে কয়লা খনির জন্য। এখন এই কয়লা খনির কিন্তু প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার একাধিক কিন্তু এখানে কাজ করেছে, এবার একাধিকভাবে ক্ষতিপূরণ দিচ্ছে। অন্যদিকে প্রচুর টাকা খরচ করছে এই কয়লা ক্ষেত্রের জন্য, কিন্তু এখানে কিন্তু আবার আন্দোলনও কিন্তু গর্জে উঠেছে এবং সরকার বলছে যে আমরা যারা অনিচ্ছুক কৃষক আছে তাদের কিন্তু বিরুদ্ধে গিয়ে আমরা এই জমি অধিগ্রহণ করব না। কৃষকদের কিংবা জমির মালিকদের সঙ্গে আমরা সমঝোতা করেই কিন্তু এই প্রজেক্টকে আগিয়ে নিয়ে যাব। তাহলে সমস্যার সমাধান কি? মেনলি এই সমস্যার সমাধান হচ্ছে যে পরিবেশ বাঁচাও, আদিবাসী মানুষের জীবনযাত্রা বাঁচিয়ে কয়লা ক্ষেত্রের খনির উৎপাদন হোক। তাই সরকারকে উদ্যোগ নিতে হবে যারা এই আন্দোলনকারী যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের সাথে, এবং পরিবেশ যারা বিশেষজ্ঞ আছে এবং কয়লা খনির যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে বসিয়ে সমঝোতা করতে হবে, আলোচনা করতে হবে, যাতে মানুষের জীবনযাত্রাকে বাঁচিয়ে পরিবেশকে বাঁচিয়ে এই কয়লা খনি করা যায়। তাহলেই কিন্তু ওই অঞ্চলের কিন্তু ব্যাপক উন্নতি ঘটবে, আদিবাসী মানুষের কিন্তু জীবন এবং তাদের সংস্কৃতিও বাঁচবে, রাজ্যের উন্নতি ঘটবে। আর তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তো আদালতের পথ খোলাই আছে, সেদিকেই এগোতে হবে সব পক্ষকে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি দেউচাপাচামির এই কয়লা খনি নিয়ে সমস্ত বিষয়টি তুলে ধরলাম। এখন এই ভিডিও সম্পর্কে বা এই দেউচাপাচামি কয়লা ক্ষেত্র নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।